আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত বাংলাদেশের কয়েকজন হতভাগা ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব, যারা কোনো এক সময় জাতীয় দল মাতিয়েছেন তাদের ব্যাটে বলে, এবং কালের বিবর্তনে হয়তোবা তারা আজকে জাতীয় দলের রাডারের বাইরে। কেউ কেউ হয়তোবা দেশে কিংবা দেশের বাইরে তারা বিভিন্ন ভাড়ায় ক্রিকেট খেলতেছে, আমরা যেটাকে খ্যাপ খেলা বলি। কেউ কেউ হয়তোবা পারফর্ম করেও দলে নেই, কেউ কেউ হয়তোবা পারফর্ম করেও জাতীয় দলে ডাক পাচ্ছে না। যাই হোক, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমি প্রথম বলবো নুরুল হাসান সোহানের কথা। আপনারা সবাই হয়তোবা জানেন, বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট কিপার যদি কেউ থাকে বর্তমান সময়ে, সেটা হচ্ছে আমার মতে, এবং আপনাদের অনেকেই আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। যেহেতু এখন মুশফিকুর রহিম জাতীয় দলে নেই বা অবসরে চলে গেছে, সে কারণে আমি নুরুল হাসান সোহানকেই মনে করি সে বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। নুরুল হাসান সোহান সর্বশেষ যে গ্লোবাল টি-20 লিগ যেটা হয়েছে, সেখানে সে দুর্দান্ত পারফর্ম করছে। যদিও সে ফিনিশিং রোলে ব্যাট করছে এবং তার ব্যাটিংগুলো সবার কাছে ইমপ্রেসিভ ছিল, এবং সে উইকেট কিপিং যে ভালো করে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। বর্তমান পারফরমেন্সের কারণে সে সবসময়ই আলোচনায় থাকে, কিন্তু কি কারণে সে জাতীয় দলের রাডারের মধ্যে আসতে পারে না, সেটা জাতীয় দলের যারা নির্বাচক প্যানেল আছেন তারাই মূলত ভালো বলতে পারবেন। দ্বিতীয় আমি যে ক্রিকেটারটার কথা বলবো সে হচ্ছে সাব্বির রহমান। আপনারা সবাই জানেন সাব্বির রহমান কোনো এক সময় বাংলাদেশ দলের হয়ে অনেক ভালো ব্যাট করছে। মূলত তার ব্যাটিংটা মানুষের পছন্দ হওয়ার কারণ হচ্ছে তার ব্যাটিংয়ে যে সেই অ্যাগ্রেসিভ টেস্টটা ছিল, এটাই আমরা পছন্দ করতাম। সে মূলত মারতে ভালোবাসতো। তার ব্যাটিংয়ে আমরা 4 ছক্কার ফুল ঝুড়ি দেখতে পেতাম, যেটা সর্বশেষ বিপিএলও আমরা দেখতে পেয়েছি। এখন সর্বশেষ বিপিএলের কথা যদি আমি বলি, বিপিএলে যদি সাব্বির রহমানের ব্যাটিংয়ের কথা বলি, সে কত রান করছিল বা তার স্ট্রাইক রেট কেমন ছিল, সেগুলো যদি বলি, তাহলে হয়তোবা অনেকেই বলবেন যে এটা আহামরি কোনো পারফরমেন্স না, কিন্তু যদি তার স্ট্রাইক রেটটা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা অনেক বেশি। চলুন দেখি তার সর্বশেষ বিপিএলে তার রানের কি অবস্থা ছিল। সর্বশেষ বিপিএলে সাব্বির রহমান ম্যাচ খেলছিল মাত্র 9টা, এবং 9টা ম্যাচে সে রান করেছিল 189। কিন্তু এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে স্ট্রাইক রেট। তার স্ট্রাইক রেট ছিল 160। বাংলাদেশ জাতীয় দলের এখন কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 150-এর উপরে নেই। বর্তমান সময়ের কথা আমি বলছি, 150-এর উপরে বাংলাদেশ জাতীয় দলের কোনো প্লেয়ারের স্ট্রাইক রেট নাই। যাই হোক, এবং তার মধ্যে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ একটা জিনিস ছিল, বাংলাদেশকে নিয়ে আমরা যেটা নিয়ে সমালোচনা করতাম কোনো এক সময়, যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারতে পারে না, এবং সাব্বির রহমানের সর্বশেষ বিপিএলে 189 রানের মধ্যে তার ছক্কা ছিল 18টা, যেটা নিঃসন্দেহে অনেক ভালো। বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত আমরা কোনো এক সময় বলতাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারতে পারে না, যদিও এখন সেটা তানজিদ তামিম বা আমাদের পারভেজ ইমনের মাধ্যমে অনেকটাই কেটে গেছে। তারা ছক্কা মারতে পছন্দ করে, তারা মূলত হার্ড হিটার ব্যাটসম্যান। কিন্তু সাব্বির রহমানের কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সে কোনো এক সময় বাংলাদেশ দলের হার্ড হিটারের যে জায়গাটা, সেটা সে কোনো এক সময় পূরণ করছে, এবং মিডল অর্ডারে এক সময় আমরা সাব্বির রহমানকে ভরসা হিসাবে দেখতাম। যাই হোক, সাব্বির রহমানের পরে আরেকটা খেলোয়াড়ের কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে মোসাদ্দেক সৈকত। এখন মোসাদ্দেক সৈকতকে নিয়ে হয়তো বা অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই তার সর্বশেষ যে জিপিএলের পারফরমেন্স ছিল সেটা দুর্দান্ত পারফরমেন্স সে করেছিল। যদিও সে ব্যাটিংয়ের সিরিয়ালে যদি আমরা চিন্তা করি, রান সংগ্রহের দিক দিয়ে সে হয়তোবা পিছিয়ে থাকবে, খুব সম্ভবত সে 15 নম্বরে থাকবে। কিন্তু তার যদি ধারাবাহিকতা দেখি, তার ব্যাটিং বলিং এবং তার অলরাউন্ড নৈপুণ্য যদি দেখি, সে অবশ্যই উপরের কাতারে থাকবে। হয়তোবা আমরা ডিপিএল এর পারফরমেন্স দেখে এনামুল হক বিজয়কে জাতীয় দলে আনতেছিলাম, কিন্তু সে তার নামের প্রতি শুভেচ্ছার করতে পারে নাই। তারপর আমাদের ক্যালসিয়াম নাইমকেও জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে, সে তার সুবিচার কি, সে কিছুই করতে পারে নাই। তারপর এখন যদি বলি মোসাদ্দেকের কথা, সে ডিপিএলে কেমন পারফর্ম করছিল। সর্বশেষ ডিপিএলে মোসাদ্দেক সৈকত মোট ম্যাচ খেলেছিলেন 16টা, তার মধ্যে 14টা ইনিংসে সে ব্যাট করছে। 14টা ইনিংসের মধ্যে সে রান করতে পেরেছিল 487, এবং এর মধ্যে তার গড় ছিল 48.70, যেটা নিঃসন্দেহে অনেক ভালো একটা গড়। তারপর তার স্ট্রাইক রেট ছিল 106। এখন যদি তার বোলিংয়ের কথা বলি, সে 16টা ম্যাচে টোটাল 30টা উইকেট নিয়েছিল। নিঃসন্দেহে যদি তার অলরাউন্ড পারফরমেন্সের কথা চিন্তা করি, সে অবশ্যই প্রথমের কাতারে থাকবে। এখন বাংলাদেশ জাতীয় দলে মেহেদী হাসান মিরাজ বর্তমান সময়ে টেস্টে সে দ্বিতীয় র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু ওয়ানডে এবং টি-20 পারফরমেন্স খুব একটা ভালো যে মেহেদী মিরাজের, সেটা বলা যায় না। কিন্তু
এই ক্ষেত্রে হয়তো বা টি-20 ফরম্যাটেও আমরা মোসাদ্দেক সৈকতকে চিন্তা না করতে পারলে ওয়ানডে ফরম্যাটে কিন্তু আমরা মোসাদ্দেক সৈকতকে চিন্তা করতেই পারি। যাই হোক, আর দুইজন ক্রিকেটারের কথা আমি বলবো, তার মধ্যে একজন হচ্ছেন নাসির হোসেন, আরেকজন হচ্ছেন আফিফ। নাসির হোসেনের কথা যদি আমি বলি, নাসির হোসেন মূলত জাতীয় দলের বাইরে আছে সে নিষেধাজ্ঞার কারণে। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের একটা অভিযোগ উঠেছিল, সে সেই ফিক্সিংয়ের অভিযোগের কারণে মূলত এখন শাস্তি ভোগ করতেছে, সেই কারণে সে জাতীয় দলের বাইরে আছে। হয়তোবা যদি সে সামনে কখনো পারফরমেন্স করে হয়তোবা আমরা তাকে আবার জাতীয় দলে দেখতে পারি, কিন্তু আমার মতে সে একজন হতভাগা ক্রিকেটার। কেননা তার বক্তব্য যদি আমরা শুনি, সে বলেছে সে কোনো ফিক্সিং এর সাথে জড়িত না, কিন্তু সে ফিক্সিং রিলেটেড বা একজন ফিক্সারের সাথে তার যে কথা হয়েছিল সে কথাগুলো বিসিবিকে জানায়নি, যে কারণে সে এখন নিষেধাজ্ঞার মধ্যে আছে। এবং আরেকজন ক্রিকেটার হচ্ছে আফিফ হোসেন। আফিফ কেন এখন জাতীয় দলে নেই সেটা হয়তোবা সবাই কম বেশি জানেন, কেননা আফিফের বর্তমান কোনো ম্যাচ সে জাতীয় দলে খেলতেছে না। সে লাস্ট মূলত আমার মনে পড়ে সে অস্ট্রেলিয়ার সাথে মিরপুরের মাঠে সে টি-20 খেলছিল এবং সেখানে তার পারফরমেন্স খুব একটা আহামরি ছিল না। এবং শেষ যে আমাদের বিপিএল বা ডিপিএল হচ্ছে, এখানেও তার পারফরমেন্স নজর কাড়া না, যে কারণে সে জাতীয় দলের রাডারের বাইরে। কিন্তু কোনো এক সময় আফিফ হোসেনও ছিলেন বাংলাদেশের একজন স্টার খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আরও হয়তোবা আপনাদের কাছে অনেক এরকম ক্রিকেটার আছে, আপনারা হয়তোবা অনেকেই বলতে পারবেন, কিন্তু মূলত এখন আমি এই কয়েকজন ক্রিকেটারের কথা আলোচনা করলাম কেননা তাদের মধ্যে সম্ভাবনা ছিল তারা জাতীয় দলে অনেক দীর্ঘ সময় সার্ভ করতে পারতেন, তারা জাতীয় দলের জন্য, বাংলাদেশ দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। কিন্তু এখন কালের বিবর্তনে তারা হয়তোবা সময়ের প্রয়োজনে কেউ কেউ হারিয়ে গেছে, কেউ কেউ হয়তোবা বিসিবির অবহেলার কারণে এখন জাতীয় দলে নেই। আর বেশি কথা বলবো না, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদের কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সর্বশেষ কথা, আমার চ্যানেলকে সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।